ডুপ্লেক্স বাড়ি জিওন ম্যানশন। আজ বাড়িতে সাজ রব। দীর্ঘ 8 বছর পর বাড়ির ছোট ছেলে জিওন জংকুক লন্ডন থেকে পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে দেশে ফিরছে। বাড়ির বড় ছেলে সুগা আর তার স্ত্রী জিমিন সব তদারকি করছে। জংকুকের মা জিন রান্নাঘরে ব্যস্ত ছেলের পছন্দের সব পদ তৈরিতে। তার বাবা নামজুন বসার ঘরে বসে পুরনো বন্ধুদের সাথে ফোনে কথা বলছেন। কিন্তু এই খুশির আমেজ থেকে অনেক দূরে নিজের ঘরের কোণের জানালার পর্দা ধরে দাঁড়িয়ে কাঁপছে কিম তাইয়ং তে। হ্যাঁ, পরিবারের সবাই তাকে তে নামেই ডাকে। জংকুক তার ফুফাতো ভাই। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তে এই বাড়িতেই বড় হয়েছে। তের বাবা যে হোক ব্যবসার কাজে বছরের বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন, তাই জংকুকের বাবা মা তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। তের মনে পড়ে 8 বছর আগের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তখন সে মাত্র 13 বছরের কিশোরী। জংকুক ছিল তার ছায়ার মতো, কিন্তু সেই ছায়াটা তাকে ভালোবাসার বদলে দম বন্ধ করে দিত। জংকুক কাউকে তের ধারে কাছে ঘেঁষতে দিত না। তের কোনো বন্ধু ছিল না, কারণ জংকুক তাদের ভয় দেখাতো। শেষমেশ জংকুকের পাগলামি এতটাই বেড়ে গিয়েছিল যে সে তের হাতে ব্লেড দিয়ে নিজের নাম লিখে দিয়েছিল। সে ক্ষত আজও তের মনে দগদগে। নামজুন আর জিন যখন বুঝলেন জংকুকের এই ভালোবাসা তের জীবনের জন্য হুমকি হয়ে উঠেছে, তখন তারা এক প্রকার বাধ্য হয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দেন। তে ভেবেছিল 8 বছরে সব বদলে গেছে, জংকুক তাকে ভুলে গেছে। কিন্তু আজ সকালে যখন সে জংকুকের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখলো জংকুকের ঘরের দেওয়ালে এখনো তার শত শত ছবি লাগানো। তার মানে সে বদলায়নি। বিকাল গড়াতে বাহিরে গাড়ির হর্ন শোনা গেল। জিমিন উৎসাহ নিয়ে চিৎকার করে উঠল, তে নিচে আয়, জংকুক চলে এসেছে। তে কাঁপতে কাঁপতে নিচে নামলো। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে সে দেখলো দীর্ঘদেহী এক যুবক ভিতরে ঢুকছে। পরনে কালো শার্ট, হাতা গোটানো। জংকুক এখন আর সেই কিশোর নেই। জিম আর নিয়মিত ওয়ার্কআউটে সে এখন অনেক বেশি সুঠামার প্রশালী। তার চোখে এক অদ্ভুত শীতলতা। জংকুক ভেতরে ঢুকে বড়দের সালাম করলো, সুগাকে জড়িয়ে ধরলো, কিন্তু তার চোখ খুঁজছিল অন্য কাউকে। জিমিন তের হাত ধরে টেনে সামনে নিয়ে এলো। দেখো জংকুক, আমাদের তে কত বড় হয়ে গেছে, এখন তো কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। জংকুক স্থির দৃষ্টিতে তের দিকে তাকালো। তের পরনে ছিল সাদা রঙের একটি সালোয়ার কামিজ, মাথার ওড়নাটা আলগা করে দেওয়া। 8 বছরের তে সত্যি বদলে গেছে। তার ডাগর চোখের কাজল, তার ফর্সা চেহারা আর লাজুক হাসি যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। কিন্তু জংকুকের চোখে মুগ্ধতার চেয়ে বেশি ছিল হিংস্র অধিকার বোধ। জংকুক এগিয়ে এলো, তের খুব কাছে এসে দাঁড়ালো সে। তে ভয়ে মাথা নিচু করে রইল। জংকুক নিচু স্বরে শুধু বলল, কেমন আছো পরি? পুরো বাড়িতে সবাই তাকে তে বলে ডাকে, শুধু জংকুকই তাকে ছোটবেলা থেকেই পরি বলে ডাকতো। সে পুরনো ডাক শুনে তের শরীর হিম হয়ে এলো। সে কোনো মতে উত্তর দিল, জি ভালো। রাতে খাবারের টেবিলে জংকুক খুব শান্ত ছিল। সে লন্ডনের গল্প করছিল সবার সাথে। নামজুন আর জিন খুব খুশি যে তাদের ছেলে অনেকটাই শান্ত হয়েছে, কিন্তু তের কাছে বারবার মনে হচ্ছিল জংকুক মাঝে মধ্যেই টেবিলের নিচ দিয়ে তার দিকে তাকাচ্ছে। তের দম বন্ধ হয়ে আসছিল। সে তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা লক করতে যাবে এমন সময় একটা হাত শক্ত করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। তে চিৎকার করতে চাইলো, কিন্তু অপর হাতটি তার মুখ চেপে ধরলো। সে আর কেউ নয়, জংকুক। জংকুক দরজাটা ভিতর থেকে আটকে দিল। তের পিঠ দেওয়ালের সাথে ঠেকিয়ে সে একদম কাছে এসে দাঁড়ালো। জংকুকের নিঃশ্বাস তের গলায় লাগছে। 8 বছর তে, 8 বছর আমি একটা নরকে কাটিয়েছি শুধু তোমার জন্য। বাবা মা আমাকে বের করে দিয়েছিল কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জংকুকের কণ্ঠ এখন আর শান্ত নয়, বরং তাতে আগ্নেয়গিরির উত্তাপ। তে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ ভাইয়া ছাড়ুন, আমি কিছু করিনি। ভাইয়া? জংকুক তের চোয়াল শক্ত করে চেপে ধরল।
আমাকে আর ওই নামে ডাকবে না। আমি তোমার জন্য ভাইয়া হিসাবে ফিরিনি, আমি ফিরেছি আমার প্রতিশোধ নিতে। এই 8 বছর ধরে আমার মনের ভেতরে যে আগুনটা জ্বলছে তার মাসুল তোমাকে দিতেই হবে। জঙ্কুক তের চুলগুলো টেনে ধরলো, তের চোখের জল টলমল করছে। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি এখন অনেক সুন্দরী হয়ে গেছো তে, আগের চেয়েও অনেক হট। কিন্তু এই শরীর আর এই মন শুধু আমার। তুমি জানো না এই 8 বছরে আমি তোমার উপর শারীরিক আর মানসিক যন্ত্রণার কত রকমের ছক কষেছি। কাল থেকে তোমার আসল যন্ত্রণা শুরু হবে। জঙ্কুকটাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় শয়তানি হাসি দিয়ে বলল, কাল সকালে দেখা হবে প্রিয়তমা। পরের দিন সকালে তে ভয়ে ঘর থেকে বের হতে পারছিল না। তার বাবা যে হোক ফোনে জানালেন তিনি আরো 1 মাস সিঙ্গাপুরে থাকবেন। তার একমাত্র ভরসা ছিল তার বাবা, কিন্তু সেও এখন কাছে নেই। সে জিমিন বা জিনকে কিছু বলতে পারবে না, কারণ তারা বিশ্বাসই করবে না যে জঙ্কুক এমন কিছু করতে পারে। সে যখন নিচে নামলো দেখলো জঙ্কুক সোফায় বসে কফি খাচ্ছে। তাকে দেখে জঙ্কুক উঠে দাঁড়ালো। বাবা, আমি তেকে কলেজে নামিয়ে দিয়ে আসবো, আমারও ওইদিকে কিছু কাজ আছে। জঙ্কুক খুব স্বাভাবিকভাবেই নামজুনকে বলল। নামজুন খুশি হয়ে বললেন, হ্যাঁ জানা, দুইজন মিলে গল্প করতে করতে যাবি। তে না বলতে পারলো না। তাকে জঙ্কুকের গাড়িতে গিয়ে বসতেই হলো। গাড়ি চলতে শুরু করতেই জঙ্কুক গাড়ির ডোর লক করে দিল। সে তের দিকে একবার তাকিয়ে গতি বাড়িয়ে দিল। আজ থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। জঙ্কুক গম্ভীর স্বরে বলল, মানে কেন? আমার পরীক্ষা সামনে। তে আর্তনাদ করে উঠল। জঙ্কুক গাড়ি এক নির্জন জায়গায় থামালো। সে তের দিকে ঝুঁকে এলো। তের ওড়নাটা টেনে সে নিজের হাতের সাথে পেঁচালো। কারণ আমি চাই না বাইরের কোনো নোংরা পুরুষ আমার তেকে দেখুক। তুমি এখন থেকে শুধু আমার চোখের সামনে থাকবে। আর যদি অবাধ্য হওয়ার চেষ্টা করো। জঙ্কুক নিজের পকেট থেকে একটা ছোট্ট ধারালো ছুরি বের করলো। সে সেটা তের গলার উপর আলতো করে বুলিয়ে দিল। এই সুন্দর মুখটা নষ্ট করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি কি চাও সেটা? তে ভয়ে কুঁকড়ে গেল। সে বুঝতে পারছে জঙ্কুক শুধু রাগী নয়, সে মানসিকভাবে অসুস্থ হয়ে ফিরেছে। তার প্রতিশোধ নেওয়ার ধরন হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। গাড়ির ভিতরে থাকা এসির ঠান্ডা বাতাসও তের শরীরের ঘাম থামাতে পারছিল না। জঙ্কুকের হাতের ধারালো ছুরিটা যখন তার গালের উপর ঠান্ডা স্পর্শ দিচ্ছিল, তের মনে হচ্ছিল এখনই হয়তো সে জ্ঞান হারাবে। জঙ্কুকের চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। কি হলো তে, কথা বলছো না কেন? আমাকে কি খুব বেশি ভয় লাগছে? জঙ্কুক এক হাত দিয়ে তের চিবুক উঁচিয়ে ধরল। তে কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, আমাকে বাড়ি যেতে দিন, আমি আর কলেজে যাওয়ার কথা বলবো না। জঙ্কুক মুচকি হাসলো। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল জয়ের তৃপ্তি। সে ছুরিটা পকেটে রেখে গাড়ি স্টার্ট দিল। তবে সে বাড়ির দিকে গেল না, বরং ঢাকার অদূরে তাদের একটি বাগান বাড়ির দিকে গাড়ি ঘোরালো। পরিত্যক্ত এই বাগান বাড়িটি জঙ্কুকের খুব প্রিয়। শৈশবে এখানেই তারা লুকোচুরি খেলতো, কিন্তু আজ সেই জায়গাটি তের কাছে এক জীবন্ত কবরস্থানের মতো মনে হচ্ছে। জঙ্কুক তের হাতটা ধরে টেনে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ভিতরে সবকিছু একদম নতুন করে সাজানো। দেওয়ালে তের বিশাল একটা ছবি। তে অবাক হয়ে দেখলো এই ছবিতে তার পরনে একটা আধুনিক পোশাক, যা সে কখনোই পরেনি। জঙ্কুক হয়তো কল্পনা থেকেই এটা আঁকিয়েছে। এখানে কেউ আসবে না তে, এমনকি মা বাবাও না। তারা জানে আমি এখানে নিরিবিলিতে সময় কাটাতে এসেছি। আর তুমি তুমি তো আমার সাথে ঘুরতে এসেছো। জঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি কেন এমন করছেন? আমি আপনার বোন হই। তে কথা শেষ হওয়ার আগেই জঙ্কুক তাকে সজোরে বিছানায় ধাক্কা দিল। বোন নও তুমি, তুমি আমার জীবন, আমার মরণ। আর ওই যে বললে শারীরিক প্রতিশোধ, সেটা শুরু আজ এখান থেকেই হবে। জঙ্কুক তের কামিজের হাতটা শক্ত করে ধরল। তের কান্না আর আকুতি জঙ্কুকের মনে কোনো দয়া তৈরি করলো না। সে তের গলার সোনার চেনটা টেনে ছিঁড়ে ফেললো। তে ব্যথায় কুকিয়ে উঠল। তুমি যত কাঁদবে আমার তত আনন্দ হবে। এই 8 বছর আমি প্রতি রাতে বালিশ কামড়ে তোমার কথা ভেবেছি।
এখন তোমার পালা আমার অভাব বোধ করার। এদিকে জিওন মেনশনে জিমিন অস্থির হয়ে পায়চারি করছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু জঙ্কুক আর তে ফিরছে না। জঙ্কুকের ফোনও বন্ধ। জিমিন সুগাকে ফোন করলো। শোনো, জঙ্কুক আর তে এখনো ফেরেনি, আমার কেমন যেন ভালো লাগছে না। সুগা ওপাশ থেকে শান্ত গলায় বলল, আরে জিমিন, ও তো দেশের বাইরে ছিল অনেকদিন, হয়তো বোনকে নিয়ে কোথাও খেতে গেছে। তুমি শুধু শুধু চিন্তা করো না, জঙ্কুক থেকে ছোটবেলা থেকে কত ভালোবাসে তুমি তো জানো। জিমিন দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সুগা সহজভাবে দেখছে, কিন্তু এক নারী হিসাবে সে তের চোখের ভয়টা ঠিকই লক্ষ্য করেছে। জিমিন ঠিক করলো জঙ্কুক ফিরলে সে আড়ালে তের সাথে কথা বলবে। বিকালের দিকে জঙ্কুক তেকে নিয়ে বাড়ি ফিরল। তের অবস্থা বিধ্বস্ত, তার চুল এলোমেলো, ওড়নাটা কোঁচকানো। জঙ্কুক তাকে গাড়ি থেকে নামিয়ে সরাসরি ড্রয়িং রুমে নিয়ে গেল, যেখানে জিন বসেছিলেন। মা, তে বলছিল ওর শরীরটা ভালো লাগছে না, রোদে ঘুরে হয়তো মাথা ধরেছে, আমি ওকে ওর ঘরে দিয়ে আসছি। জঙ্কুক খুব স্বাভাবিক অভিনয় করে বলল। জিন চিন্তিত হয়ে বললেন, তাই নাকি? আয় মা, আমি তোকে শুইয়ে দিয়ে আসছি। জঙ্কুক বাধা দিয়ে বলল, না মা, তুমি বরং ওর জন্য একটু স্যুপ বানাও, আমি ওকে পৌঁছে দিচ্ছি। জঙ্কুক তেকে ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল। তের শরীর কাঁপছিল। জঙ্কুক তের ঘরের দরজার কাছে এসে নিচু স্বরে হুমকি দিল, এক পাও ঘরের বাইরে বের হবে না, আর যদি মা বা ভাবিকে কিছু বলো তবে মনে রেখো তোমার বাবা কিন্তু বিদেশে একা থাকে, ওখানে ওনার সাথে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাবার কথা শুনে তে পাথর হয়ে গেল। সে বুঝলো জঙ্কুক তাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও পঙ্গু করে দিচ্ছে। রাত 12টা, তে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখের পাতা এক হচ্ছিল না। হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার বিছানার পাশে বসে আছে। অন্ধকারে সে ছায়াটা চিনতে পারলো জঙ্কুক। জঙ্কুকের হাতে একটা সিগারেটের লাল আলোতে তার মুখটা অদ্ভুত দেখাচ্ছে। জানো তে, লন্ডনে থাকার সময় আমি রোজ একটা ডায়েরি লিখতাম, সেখানে শুধু তোমার জন্য কত রকমের শাস্তির কথা লেখা আছে। আমি চাইছি ধাপে ধাপে সেগুলো প্রয়োগ করতে। সে তের খুব কাছে এসে বসলো, তের ঘাড়ের কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আজকাল তুমি খুব বেশি সুন্দরী হয়েছ, এই সৌন্দর্য শুধু আমার জন্য। কাল থেকে তুমি শুধু কালো বোরখা পরে বাইরে বের হবে, যদি আমি সাথে থাকি তবেই। আর বাড়িতেও তুমি সবসময় পর্দা টেনে রাখবে। তে দুপুরে কান্না করে উঠল, আপনি আমাকে মেরে ফেলুন, তাও এসব করবেন না। জঙ্কুক তার চোখের জল হাত দিয়ে মুছে দিয়ে সেই আঙুল নিচের মুখে নিল। মরে গেলে তো খেলা শেষ হয়ে যাবে তে, আমি চাই তুমি আমার এই বিষাক্ত ভালোবাসায় দিলে দিলে জ্বলো, যেমনটা আমি চলেছি 8 বছর। জঙ্কুক ঘর থেকে যাওয়ার সময় তের ফোনটা নিয়ে গেল। এখন থেকে তে বাইরের জগতের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তের মনে হলো সে এক সোনার খাঁচায় বন্দি পাখি, যার মালিক এক উন্মাদ শিকারী। পরের 3 দিন তের জন্য ছিল কোনো বিভীষিকাময় দুঃস্বপ্নের মতো। জঙ্কুক তাকে ঘরের বাইরে যেতে দিচ্ছিল না। সে যখনই তের ঘরে আসতো তে ভয়ে কুঁকড়ে যেত। জঙ্কুক তাকে শারীরিকভাবে সরাসরি আঘাত না করলেও তার স্পর্শগুলো ছিল বিষাক্ত। সে ঘন্টার পর ঘন্টা তের সামনে বসে থাকতো আর তার চুলের ঘ্রাণ নিত। কখনো আবার তের হাতে জোর করে ধারালো নখ বসিয়ে দিত। তার সবচেয়ে বড় কষ্ট ছিল তার বিচ্ছিন্নতা। জঙ্কুক তার ফোন নিয়ে নেওয়ায় সে তার বাবার সাথেও কথা বলতে পারছিল না। জিমি লক্ষ্য করছিল তেকে গত 2 দিন ধরে খাবার টেবিলে দেখা যাচ্ছে না। জঙ্কুক বলেছে তে অসুস্থ, কিন্তু জিমিনের মন মানছিল না। সে জানতো ছোটবেলায় তের সামান্য জ্বর হলেও জিমিনের কাছে ছুটে আসতো। আজ কেন সে দূরে থাকছে? সেদিন বিকালে যখন জঙ্কুক জিমের জন্য বাইরে গেল, জিমিন চুপি চুপি তের ঘরের সামনে এলো। সে দেখলো দরজার বাইরে থেকে তালা লাগানো। জিমিন অবাক হয়ে গেল। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। তে, এই তে, তুই ভিতরে? জিমিন দরজায় টোকা দিল। ভিতর থেকে তের আর্তনাদ শোনা গেল। ভাবি,
ভাবি, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, ও পাগল হয়ে গেছে ভাবি। জিমিন অবাক হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে তার কাছে থাকা স্পেয়ার চাবি দিয়ে দরজা খুললো। ভিতরে ঢুকে সে যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে গেল। তে ঘরে এক করে মেঝেতে বসে আছে, তার গলার কাছে জঙ্কুকের নখের দাগ আর সারা মুখে শুকিয়ে যাওয়া চোখের জল। তে এই অবস্থা কেন তোর? জিমিন তাকে জড়িয়ে ধরলো। তে সব বলে দিল। জঙ্কুকের লন্ডনের ডায়েরি, তাকে বাগান বাড়িতে নিয়ে যাওয়া, বাবার জীবনের হুমকি আর তার উন্মাদ প্রতিশোধের কথা। জিমিন বুঝতে পারলো জঙ্কুক এখন আর তাদের সেই আদরের ছোট্ট ভাইটি নেই। সে এখন মানসিক রোগী হয়ে ফিরেছে। জিমিন তাকে বলল, তুই চিন্তা করিস না, আমি আজকেই আব্বু আর সুগাকে বলবো সব, তোকে এই নরক থেকে বের করবই। জিমিন যখন তেকে সান্ত্বনা দিচ্ছিল ঠিক তখনই দরজার কাছে একজোড়া পায়ের শব্দ শোনা গেল। জঙ্কুক ফিরে এসেছে, তার হাতে একটা শপিং ব্যাগ। জিমিনকে তের ঘরে দেখে জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। ভাবি, আপনি এখানে কি করছেন? জঙ্কুকের গলায় এক অদ্ভুত ঠান্ডা সুর। জিমিন ঘুরে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করে বলল, তুমি তেকে আটকে রেখেছো কেন জঙ্কুক? ও কি তোমার কয়েদি? তুমি ওর সাথে যা করছো সেটা অপরাধ। জঙ্কুক হাসলো, এক পৈশাচিক হাসি। সে ধীর পায়ে ভেতরে ঢুকে জিমিনের সামনে দাঁড়ালো। ভাবি, আপনি আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক না গলালেই খুশি হব। তে আমার, ও আমার কাছে কিভাবে থাকবে সেটা আমি ঠিক করব। না জঙ্কুক, তুমি ওকে ভয় দেখাচ্ছ, আমি আব্বুকে সব বলবো। জিমিন তের হাত ধরে ঘর থেকে বের হতে চাইলো, কিন্তু জঙ্কুক বিদ্যুতের বেগে জিমিনের হাতটা চেপে ধরলো। বলুন ভাবি, সবাইকে ডাকুন, কিন্তু মনে রাখবেন আপনি যদি এক কদম বাইরে বাড়ান তবে তের বাবার পাসপোর্টটা আমি বাতিল করে দেওয়ার ব্যবস্থা করব, আর ওনার উপর এমন মিথ্যা চুরির অপবাদ দেব যে উনি বিদেশের জেল থেকে আর ফিরতে পারবেন না। তে চিৎকার করে উঠল, না প্লিজ কিছু বলো না ভাবি, ও সত্যি এটা করবে। জিমিন বুঝতে পারলো জঙ্কুক কতটা চালাক। সে জানে কার দুর্বলতা কোথায়। জঙ্কুক জিমিনকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং তেকে টেনে জানালার কাছে নিয়ে গেল। সেদিন রাতে জঙ্কুক তের জন্য একটা কালো রঙের পাতলা শাড়ি নিয়ে এলো। এটা পরতে, আজ রাতে আমাদের একটা বিশেষ ডিনার আছে এই ঘরেই। তে কাঁপতে কাঁপতে শাড়িটা পরলো। জঙ্কুক তার নিজের হাতে তের পিঠে শাড়ির পিনটা লাগিয়ে দিল। তার আঙুলের ছোঁয়া তের শরীরে কাটা দিচ্ছিল। তুমি ভাবছো আমি তোমাকে শুধু আটকে রাখবো? না, আমি তোমাকে মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যাব যে তুমি নিজের ইচ্ছায় আমার কাছে ধরা দেবে। জঙ্কুক তেকে আয়নার সামনে দাঁড় করালো। সে তের কানের কাছে মুখ নিয়ে বলল, কাল তোমার বাবা দেশে ফিরছে। আমি আব্বুকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্বু রাজি, কারণ তারা মনে করে আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তের আকাশ ভেঙে পড়লো। সে জানতো না জঙ্কুক ভিতরে ভিতরে এত দূর এগিয়ে গেছে। বাবা কখনোই রাজি হবে না। তে চিৎকার করে উঠল, তোমার বাবা রাজি হবে, কারণ আমি তাকে বলবো তোমার আর আমার মধ্যে সব কিছু হয়ে গেছে। এই যে তোমার গলার দাগগুলো, এগুলো আমি ভালোবাসার চিহ্ন হিসাবে ওনাকে দেখাবো। তখন কি তোমার বাবা অন্য কোথাও তোমাকে বিয়ে দিতে পারবে? জঙ্কুক তের ঘাড়ে আলতো করে কামড় দিল। তে যন্ত্রণা আর ঘেন্নায় চোখ বন্ধ করে ফেললো। সে বুঝতে পারলো জঙ্কুক তার সম্মান আর অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। এটা তার সেই 8 বছর আগে লন্ডনে পাঠানোর প্রতিশোধ। সে তেকে সমাজ আর পরিবারের চোখে অপবিত্র করে দিতে চায়, যাতে তে শুধু তার হয়েই থাকে। জঙ্কুক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তে জানালা দিয়ে বাহিরের আকাশের দিকে তাকালো। তার মনে হলো মৃত্যু এর চেয়ে সহজ ছিল, কিন্তু জিমিন হার মানেনি। জিমিন পাশের ঘরে সুগাকে সব বোঝানোর চেষ্টা করছিল। সুগা, বিশ্বাস করো, জঙ্কুক পাগল হয়ে গেছে, ও তেকে ধ্বংস করে দিচ্ছে। জিমিন ফিসফিস করে বলল। সুগা এতক্ষণ সব শুনে স্তব্ধ হয়ে বসেছিল। সে তার ছোট ভাইকে ভালো জানতো, কিন্তু জিমিন যে প্রমাণগুলো দেখালো তাতে সুগার রক্ত গরম হয়ে উঠেছিল। তের গলার দাগের ছবি যা সে লুকিয়ে তুলেছিল। ওকে আমি থামাবো জিমিন, কাল মামা আসার আগে আমাকে কিছু করতে হবে, সুগা গম্ভীর স্বরে বলল। কিন্তু তারা জানতো না জঙ্কুক তাদের দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তার হাতে ছিল সেই ধারালো ছুরিটা, তার চোখে এখন খুনের নেশা। সে বিড়বিড় করে বলল, আমার আর আমার তের মাঝে যে আসবে
তাকে আমি সরিয়ে দেব। তে শুধু আমার। জিওন ম্যানশনের পরিবেশটা এখন একদম শান্ত। দরজার আড়ালে দাঁড়িয়ে জঙ্কুক যখন সুগা আর জিমিনের পরিকল্পনা শুনছিল তখন তার চোখে ছিল শুধু প্রতিশোধের নেশা। কিন্তু জঙ্কুক জানতো না যে সুগা তার চেয়েও এক ধাপ এগিয়ে চিন্তা করে। সুগা বুঝতে পেরেছিল জঙ্কুক তাদের কথা শুনছে, তাই সে জিমিনকে চোখের ইশারায় চুপ থাকতে বলল। পরের দিন সকালে তের বাবা যে হোক দেশে ফিরলেন। জঙ্কুক ড্রয়িং রুমে খুব বিনয়ী হয়ে বসেছিল। নামজুন আর জিনও সেখানে উপস্থিত। জঙ্কুক তেকে নিচে আসার জন্য ইশারা করলো। তে যখন নিচে নামলো তার চোখ দুটো ফোলা ছিল। সে কোনো মতে তার বাবার পাশে গিয়ে বসলো। যে হোক হাসি মুখে বললেন, আমার মাটা অনেক বড় হয়ে গেছে। জঙ্কুক, তুই ওর খেয়াল রাখছিস তো? জঙ্কুক হাসলো, অনেক বেশি রাখছি মামা। এমনকি আমি আপনাকে একটা কথা বলতে চাই। জঙ্কুক যখন তের সম্পর্কে সে নোংরা মিথ্যাটা বলতেই যাবে ঠিক তখনই সোগা সেখানে এসে থামলো। সোগার হাতে ছিল জঙ্কুকের সেই লন্ডনের ডায়েরি, যা সে জঙ্কুকের ঘর থেকে তন্ন তন্ন করে খুঁজে বের করেছে। আব্বু, মামা, আপনারা জঙ্কুকের আসল রূপটা এখনো দেখেননি, সোগা গম্ভীর গলায় বলল। জঙ্কুক চমকে উঠল। সে উঠে দাঁড়ালো। ভাইয়া, ডায়েরিটা আমাকে দাও। সুগা ডায়েরিটা জেহুপের সামনে রাখলো এবং জিমিন থেকে জড়িয়ে ধরে তার গলার দাগগুলো সবাইকে দেখালো। জিন আর নামজুন স্তব্ধ হয়ে গেলেন। তারা কল্পনাও করতে পারেননি যে তাদের ছেলেটা এত অসুস্থ হতে পারে। নামজুন রাগে ফেটে পড়ল। জঙ্কুক, তুই কি এই শিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলি? তে আমাদের মেয়ে আর তুই ওর সাথে এই আচরণ করলি? সবাই যখন জঙ্কুকে ধিক্কার দিচ্ছিল জঙ্কুক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সে পকেট থেকে তার প্রিয় ছুরিটা বের করলো এবং তের হাত ধরে নিচের দিকে টেনে নিল। কেউ কাছে আসবে না, তে আমার। আমি ওর জন্য 8 বছর নরক সহ্য করেছি। ও যদি আমার না হয় তবে ও কারোর হবে না। জঙ্কুক তের গলায় ছুরি ধরলো। তে ভয়ে চিৎকার করে উঠল। যে হোক চোখের জল মুছতে মুছতে বললেন, জঙ্কুক, তুই তো এমন ছিলি না বাবা। ভালোবাসা কি জোর করে হয়? ঠিক সেই মুহূর্তে জিমিন বুদ্ধি করে বাড়ির মেন সুইচ বন্ধ করে দিল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। সেই সুযোগে সুগা জঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার হাত থেকে ছুরিটা কেড়ে নিল। ধস্তাধস্তির এক পর্যায়ে জঙ্কুক নিচেতে পড়ে গেল। লাইট জ্বালার পর দেখা গেল জঙ্কুক হাউমাউ করে কান্না করছে। তার এই রাগ আর ঘৃণা আসলে ছিল এক চরম একাকিত্ব আর ভুল পথে পরিচালিত ভালোবাসার বহিঃপ্রকাশ। নামজুন আর জিন বুঝতে পারলেন জঙ্কুককে জেলে পাঠানো সমাধান নয়, তার চিকিৎসার প্রয়োজন। তারা জঙ্কুককে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করার সিদ্ধান্ত নিলেন, যেখানে তার মানসিক চিকিৎসা হবে। যে হোক তেকে নিজের কাছে নিয়ে যেতে চাইলেন, কিন্তু নামজুন আর জিন তের কাছে ক্ষমা চাইলেন। তে দেখলো জঙ্কুক চলে যাওয়ার পর তার পরিবার তাকে আগের চেয়েও বেশি আগলে রেখেছে। 2 বছর পর। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। জঙ্কুক দীর্ঘ 2 বছর চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছে। এখন সে শান্ত, ধীর স্থির। সে বুঝতে পেরেছে তার ভালোবাসা ছিল এক প্রকার আসক্তি বা অবসেশন। সেদিন বিকালে জিওন ম্যানশনের বাগানে সবাই বসেছিল। জঙ্কুক তের কাছে এলো। তে প্রথমে কিছুটা থমকে গেলেও জঙ্কুকের চোখে এখন আর সেই হিংস্রতা নেই। তে, জঙ্কুক নিচু স্বরে ডাকলো। আমি জানি আমি যা করেছি তার ক্ষমা হয় না। আমি তোমার ছোটবেলা কেড়ে নিয়েছি, কিন্তু আমি চাই তোমার বাকি জীবনটা তুমি সম্মানের সাথে বাঁচো। আমি তোমাকে আর জোর করব না। তুমি যদি চাও তবে আমি এই বাড়িতে থাকবো, না হলে আমি চিরতরে চলে যাব। তে জঙ্কুকের দিকে তাকালো। সে দেখলো জঙ্কুকের চোখে এখন সত্যি অনুশোচনা। সুগা আর জিমিন দূর থেকে হাসি মুখে তাদের দেখছিল। তে অনুভব করলো ঘৃণাকে ধরে রাখার চেয়ে ক্ষমা করে দেওয়া অনেক বেশি শান্তির। তে মুচকি হেসে বলল, ফেলে আসা দিনগুলো তো আর কখনো ফিরবে না, তবে সামনের দিনগুলো কি একটু সুন্দর করা যায় না? জঙ্কুকের চোখে খুশির জল টলমল করে উঠল। সে তের মাথায় হাত রাখলো, এবার আর অধিকার বোধ নিয়ে নয়, পরম মমতা দিয়ে। জেহুবার নামজুন দূর থেকেই দেখলেন তাদের সন্তানদের মধ্যে আবার সেই ছোটবেলার অটুট বন্ধন ফিরে এসেছে। তবে এবার সেই ভালোবাসায় কোনো ভয় নেই, আছে শ্রদ্ধা। জিওন ম্যানশন আবার হাসিতে ভরে উঠল। তে আর জঙ্কুকের এই অসমাপ্ত গল্পটা অবশেষে এক সুন্দর এবং সুখী সমাপ্তিতে পৌঁছলো।